তাহলে আমরা মডার্ন হিস্ট্রির টাইম লাইন তোমাদের আমি আগের ডেটে করিয়েছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে টাইম লাইনের পার্ট 2 আর কি। মানে 1717 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের কভার হয়ে গেছে। আজকে 1718 থেকে একদম 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইম্পর্টেন্ট ইনসিডেন্ট বা ঘটনাগুলো হয়েছিল সেইগুলোকে এক জায়গা করে আমরা কিন্তু আজকে একটু দেখে নেব। দেখো তাহলে পার্ট 1 যারা দেখোনি তারা অবশ্যই পার্ট 1 দেখবে। আজকে কিন্তু আমি পার্ট 2 পড়াচ্ছি টাইম লাইনের, মানে অ্যাকচুয়াল মডার্ন হিস্ট্রির টাইম লাইনটা অনুযায়ী কিন্তু আমরা পড়ছি। মডার্ন হিস্ট্রিতে কোন কোন ইনসিডেন্ট হয়েছিল কোন সালে, ইম্পর্টেন্ট ইনসিডেন্ট যেগুলো তোমাদের WBCS এ বা SSC বা PSC এর কোনো পরীক্ষা আসতে পারে সেগুলোই আমরা কিন্তু কভার করছি এই সিরিজের মাধ্যমে। ঠিক আছে, তো চলো দেখো একদম আমরা শুরু করব। দেখো সেটা হচ্ছে 1746 খ্রিস্টাব্দ। তার মাঝে কিন্তু তেমন কোনো ইনসিডেন্ট কিন্তু ছিল না। তাহলে দেখো ইম্পর্টেন্ট ইনসিডেন্ট সেটি হচ্ছে ফার্স্ট কর্ণাটিক ওয়ার হচ্ছে 1746 খ্রিস্টাব্দ। ঠিক আছে, 1746 খ্রিস্টাব্দে প্রথম কর্ণাটিকের যুদ্ধ হচ্ছে। এবার প্রশ্ন আসে, প্রথম যে কর্ণাটিকের যুদ্ধ হবে কার সঙ্গে কার কর্ণাটিকের যুদ্ধ হবে? যারা আগের আমার ক্লাসটা দেখেছো নিশ্চয়ই তোমাদের আমি বলেছিলাম যে ব্যাটল অফ সোয়ালিহোল হবে। ব্রিটিশের সঙ্গে কার হবে? না পর্তুগিজদের হবে। এবং এই যে যুদ্ধটা হয়েছিল সেটা কিন্তু ব্রিটিশদের সঙ্গেই হবে। কাদের? না ফ্রেঞ্চ। তাহলে এই যুদ্ধটা যেটা হবে কাদের সঙ্গে কার? না ব্রিটিশ ভার্সেস ফ্রেঞ্চ, মনে রাখো। ঠিক আছে, ব্রিটিশ ভার্সেস ফ্রেঞ্চ। ব্রিটিশ ভার্সেস ফ্রেঞ্চ শক্তির মধ্যে কি হবে না ব্যাটেল অফ প্রথম কর্ণাটিকের যুদ্ধ হবে। অ্যাকচুয়ালি একটা নয়, তিনটা কর্ণাটিকের যুদ্ধ হবে। ঠিক আছে, দেখো প্রথম যে কর্ণাটিকের যুদ্ধ বলছে ইট ওয়াজ পার্ট অফ দ্য ওয়ার অফ অস্ট্রেলিয়ান সাকসেশন। তাহলে ইউরোপের যে অস্ট্রেলিয়ান সাকসেশন যুদ্ধের অংশ ছিল এটি। আচ্ছা, এখান থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বলছে দ্য ফ্রেঞ্চ ক্যাপচার দ্য মাদ্রাস ফ্রম দ্য ব্রিটিশ। তাহলে ফরাসিরা কি করবে? ব্রিটিশদের কাছ থেকে মাদ্রাসকে কি করবে না দখল করে নেবে। এন্ডেড, এবং এই যুদ্ধের অবসানটা ঘটবে কার মাধ্যমে? না ট্রিটি অফ এক্স-লা চাপেলা। ঠিক আছে, এই ট্রিটি অফ এক্স-লা চাপেলা এই যুদ্ধের মাধ্যমে কি হবে না প্রথম কর্ণাটিক যুদ্ধের কি হবে? অবসান হবে। তাহলে এখান থেকে প্রশ্ন কি আসতে পারে? প্রথম কর্ণাটিকের যুদ্ধ কবে হয়েছিল? 1746 খ্রিস্টাব্দে এবং চলেছিল 1748 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং কি বললাম, এই যুদ্ধে কার সঙ্গে কার হয়েছিল? ব্রিটিশ ভার্সেস ফ্রেঞ্চ। এই যুদ্ধে কি হয়েছিল না ব্রিটিশদের কাছ থেকে মাদ্রাস দখল করে নিয়েছিল কারা? ফ্রেঞ্চরা। এবং এই যুদ্ধের অবসান ঘটলো কার মাধ্যমে? না এক্স-লা চাপেলা এই সন্ধির মাধ্যমে কি হবে? এই যুদ্ধের অবসান ঘটবে। তাহলে এগুলো সবই ইম্পর্টেন্ট যেগুলো ইনসিডেন্ট আমি কিন্তু লিখেছি এক জায়গায়, তোমরা কিন্তু মনে রাখবে। এরপরে দেখো আমরা দেখবো 1749 খ্রিস্টাব্দ কি হবে না সেকেন্ড কর্ণাটিকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটিকের যুদ্ধ। মনে রাখবে সমস্ত যুদ্ধ যেগুলো হয়েছিল না সবই ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ তোমরা যে ব্রিটিশদের সঙ্গেই হচ্ছে। ব্রিটিশদের সঙ্গে আমরা দেখলাম ব্যাটল অফ সোয়ালিহোল, ব্রিটিশদের সঙ্গে কিন্তু কর্ণাটিকের যুদ্ধ। ঠিক আছে, ব্রিটিশের সঙ্গে ফ্রেঞ্চ। সেকেন্ড কর্ণাটিকের যুদ্ধ বলছে ইট ওয়াজ দ্য স্ট্রাগল ফর সাকসেশন ইন হায়দ্রাবাদ অ্যান্ড কর্ণাটিক। তাহলে হায়দ্রাবাদ এবং কর্ণাটকের উত্তরাধিকারী নিয়ে এটা কিন্তু একটা কি হবে? কর্ণাটিকের উত্তরাধিকারী নিয়ে কি হবে? এটা সংঘর্ষ হবে। রবার্ট ক্লাইভ ক্যাপচার আরকোট ইন 1751। তাহলে এই 1751 মানে 1751 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ কি করবে না ক্যাপচার করে দিবে কাকে? আরকোটকে ক্যাপচার করবে। ব্রিটিশ বিকাম পলিটিক্যালি পাওয়ারফুল ইন সাউথ ইন্ডিয়া। তাহলে দক্ষিণ ভারতে ধীরে ধীরে দেখো কোন পাওয়ার শক্তিশালী হলো না ব্রিটিশ পাওয়ার কিন্তু শক্তিশালী। আমরা জানি যে ব্রিটিশরাই কিন্তু আমাদের ভারতবর্ষে প্রায় 200 বছর কিন্তু রাজত্ব করেছে। সেই পাওয়ারটা আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে? শক্তিশালী হচ্ছে। ঠিক আছে, এই সেকেন্ড কর্ণাটিক যুদ্ধের মাধ্যমে। চলো এরপরে আরো দেখছি, দেখো থার্ড কর্ণাটিক ওয়ার হবে, মানে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হবে। সেটা 1756 থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু যুদ্ধটা চলেছিল। বলছে দা পার্ট অফ দা 7 ইয়ার্স ওয়ার। এটা হচ্ছে বুঝতেই পারছো 7 বছর ধরে যুদ্ধটা কিন্তু চলেছিল। ডিসিসিভ ব্যাটল মানে ব্যাটল অফ বন্দিবাস, বন্দিবাসের যুদ্ধ। ঠিক আছে, এই বন্দিবাসের যুদ্ধটা পরীক্ষার জন্য VVI প্রথম প্রশ্ন হবে বন্দিবাসের যুদ্ধটা কবে হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে। এবং এই যুদ্ধটাই কি ছিল না নির্ণায়ক যুদ্ধ। এবং কি হবে না ডিক্লাইন অফ ফ্রেঞ্চ পাওয়ার ইন ইন্ডিয়া। তাহলে এই যে ফরাসি যে শক্তি সেই শক্তি কিন্তু ভারতবর্ষে কি হবে?
একদম তোমার তার পতন ঘটবে, ডিক্লাইন হবে, ঠিক আছে, বা পতন হবে। তাহলে কোন যুদ্ধের মাধ্যমে ফরাসি পাওয়ার ভারতবর্ষের পতন হয়েছিল? না ব্যাটেল অফ বন্দিবাসের মাধ্যমে। কত খ্রিস্টাব্দে হয়েছিল? না 1760 খ্রিস্টাব্দে এই যুদ্ধটা কিন্তু হয়েছিল। তাহলে কর্ণাটিকের পর আমি যে যুদ্ধগুলা বললাম সেগুলো কিন্তু পরপর তোমরা কিন্তু মনে রাখবে। চলো, তাই তিনটা আমরা দেখলাম টাইমলাইন অনুযায়ী। এরপরে যেটা আমরা দেখবো 1757 খ্রিস্টাব্দ। 1757 খ্রিস্টাব্দ ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে কোনো পরীক্ষা দাও, পুলিশের পরীক্ষা এইসব কোশ্চেন বেশি আসে। যদি ওই কোশ্চেন গুলো আমরা দেখি ডাব্লিউবিসিএস এ আছে, তাহলে ব্যাটেল অফ বন্দিবাসের যুদ্ধ হইলো ডাব্লিউবিসিএস আছে, পুলিশের মতো হয়তো নাও দিতে পারে। কিন্তু দেখো এই পলাশির যুদ্ধ কিন্তু যে কোনো পরীক্ষায় তোমরা পাবে, গ্রুপ ডির পরীক্ষাতেও আসতে পারে এটা। তাহলে ব্যাটেল অফ পলাশির যুদ্ধ হবে, ঠিক আছে। তো পলাশির যুদ্ধ কার সঙ্গে কার হবে? না পলাশির যুদ্ধ হবে সিরাজ এবং সিরাজউদ্দৌলা এবং হচ্ছে কি বাংলার নবাব সিরাজউদ্দৌলা ভার্সেস ব্রিটিশ। ব্রিটিশদের মধ্যে তখন কে ছিল? না রবার্ট ক্লাইভ ছিল। সেই সময় কে ছিল? রবার্ট ক্লাইভ হবে। রবার্ট ক্লাইভ কিন্তু সেই সময় ছিল। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো এই যে মীর জাফর, এ কিন্তু কি করবে? না বিশ্বাসঘাতকতা করবে কার সঙ্গে? সিরাজউদ্দৌলার সঙ্গে। আমরা কিন্তু সেই জিনিস কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু পড়েছি। এই সিরাজউদ্দৌলা ভেতরে কি করবে? না ব্রিটিশের সঙ্গে কিন্তু চুক্তি করে এই তোমার মির্জাফর ব্রিটিশের সঙ্গে ভেতরে চুক্তি করে সিরাজউদ্দৌলাকে কিন্তু পরাজিত করবে, আমরা জানি। বিগিনিং অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তাহলে ভারতে ব্রিটিশ শাসনের কি হবে? ধীরে ধীরে সূচনা শুরু হয়েছে। তাহলে ব্রিটিশ পাওয়ার ভারতবর্ষে ধীরে ধীরে কি হচ্ছে? শক্তিশালী হচ্ছে। এই যুদ্ধ ব্যাটেল অফ পলাশির যুদ্ধের মাধ্যমে কি হচ্ছে? না যেহেতু বাংলার নবাব পরাজিত হচ্ছে, সুতরাং সেই সময় মানে ব্রিটিশরা এই মীর জাফরকে কি করবে? না রাজা করবে, বাট একে পাপেট হিসাবে ব্যবহার করবে কিন্তু, ঠিক আছে। ওকে অতটা শক্তিশালী নয়, মানে যা উঠতে বললে উঠ, বসতে বললে বসবে। কে? না সেই সময় কিন্তু ওই মীর জাফর। বুঝতেই পারছো? তাহলে বাংলার নবাব কিন্তু মীর জাফর তার পরবর্তীতে হবে, আমরা জানি। সেই হিস্ট্রি কিন্তু সবাই তোমরা কিন্তু জানো। যা হোক, দেখো 1760 খ্রিস্টাব্দ তোমাদের আমি বলেই দিয়েছি যে ব্যাটেল অফ বন্দিবাসের যুদ্ধ কার কার সঙ্গে হবে? ব্রিটিশদের মধ্যে কে থাকবে? ব্রিটিশদের মধ্যে আয়ারকুট থাকবে এবং কাউন্ট দি ল্যালি থাকবে। কোথা থেকে? কাদের মধ্যে থেকে? এটা ফ্রেঞ্চদের মধ্যে থেকে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে ব্রিটিশ ডিফিটেড দ্য ফ্রেঞ্চ ডিসিসিভলি, ঠিক আছে, মানে ফ্রেঞ্চদেরকে কিন্তু একদম ফাইনালি কিন্তু কি করবে? পরাজিত করবে। led to the end of French political power in India। তাহলে ভারতের যে ফরাসি শক্তি, সেই ফরাসি শক্তিকে কিন্তু একদম পতন ঘটাবে। কোন যুদ্ধের মাধ্যমে? এই ব্যাটেল অফ বন্দিবাস। ব্যাটেল অফ বন্দিবাস তা বিশাল ইম্পর্টেন্ট, এই জন্য এতবার লেখা আছে 1760 খ্রিস্টাব্দ। এবং দেখো কে ছিল? এটা হচ্ছে ব্রিটিশদের পক্ষ থেকে ছিল, ঠিক আছে। তোমার আয়ারকুট এবং হচ্ছে কাউন্ট দি ল্যালি কার পক্ষ থেকে ছিল? ফ্রেঞ্চদের পক্ষ থেকে। এদের বিরুদ্ধে কি হবে? লড়াই হবে, যুদ্ধ হবে সেই সময়। এরপরে দেখো আমরা যেটা দেখে নিই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ব্যাটেল অফ বক্সারের যুদ্ধ হবে। কত খ্রিস্টাব্দ? 1764 খ্রিস্টাব্দ। 1760 এর পরে ইম্পর্টেন্ট ইনসিডেন্ট যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি? না ব্যাটেল অফ বক্সারের যুদ্ধ হবে, খুবই ইম্পর্টেন্ট। বক্সারের যুদ্ধ যখন হবে, বলছে বিটুইন কার? ব্রিটিশ এবং তিনটা রুলারের সঙ্গে হবে। তিনটা রুলার কে থাকবে? না মীর কাসিম, ঠিক আছে, বাংলার নবাব সেই সময় মীর কাসিম। আচ্ছা, সুজাউদ্দৌলা আওয়াধ দেখে থাকবে এবং শাহ আলম মুঘল সম্রাট, শাহ আলম টু মুঘল সম্রাট। ভার্সেস কে? না ভার্সেস হচ্ছে ব্রিটিশ। বোঝা গেল? তাহলে এই দুটো শক্তির মধ্যে এবারে কি হচ্ছে? না ব্যাটল অফ বক্সারের যুদ্ধ হচ্ছে। বারবার একটা কোশ্চেন আসে, কোশ্চেনটা কি? বলছে হু ওয়াজ দ্য কিং ডিউরিং দ্য ব্যাটল অফ বক্সার। কে কিং ছিল যখন বক্সারের যুদ্ধ ছিল? কিং অফ তোমার বেঙ্গল বা নবাব অফ বেঙ্গল। তো এখানে কিন্তু অনেক জায়গায় কনফিউশন থাকলেও ম্যাক্সিমাম জায়গায় এটা উত্তর নিয়েছে মীর কাসিমকে কিন্তু নিয়েছে। বললাম সুজাউদ্দৌলা আবাদ থেকে ছিল এবং শাহ আলম টু এ কিন্তু কি ছিল? না মুঘল সম্রাট ছিল। তো কোশ্চেন আসে যে বক্সারের যুদ্ধের সময় মুঘল শাসক কে ছিল? শাহ আলম দ্বিতীয়, মনে রাখতে হবে। আচ্ছা, ব্রিটিশ ভিক্টরি মেড দেম সুপ্রিম পাওয়ার ইন ইন্ডিয়া। তাহলে এই যুদ্ধে যখন ব্রিটিশরা জয়লাভ করবে, তারপরে এদের সুপ্রিমেসিটা কিন্তু কি হবে? ভারতবর্ষে একদম সুপ্রিম পাওয়ার, ঠিক আছে, বা ওরা কিন্তু ওদের শক্তিটা কিন্তু বিশাল ভাবে কিন্তু বৃদ্ধি পাবে।
যখন বুঝতেই পারছো বাংলার নবাবকে হারিয়ে দিচ্ছে, আওয়াধের নবাবকে হারিয়ে দিচ্ছে, মুঘল শাসক সেই সময় ছিল আমরা জানি, সেই সময় হচ্ছে অতটা শক্তিশালী ছিল না এই শাহ আলম টু, তাকেও কিন্তু পরাজিত করছে। তাহলে দেখো টোটাল যে ভারতবর্ষ, সেই টোটাল ভারতবর্ষকে কি করছে, পুরো কিন্তু ব্রিটিশ পাওয়ার কিন্তু ক্যাপচার করে দিল। ঠিক আছে, সেটা কত খ্রিস্টাব্দে, না 1764 খ্রিস্টাব্দে। এরপরে একটা ট্রিটি হবে, তোমরা সবাই জানো যে ট্রিটি অফ এলাহাবাদ। ঠিক আছে, এই যুদ্ধের যে অবসান ঘটবে সেটা হচ্ছে ট্রিটি অফ এলাহাবাদের মাধ্যমে, সেটা হচ্ছে 1765 খ্রিস্টাব্দে, সেটা তোমরা সবাই জানো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রিটি অফ এলাহাবাদ হবে বা এলাহাবাদের চুক্তি। এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির মাধ্যমে কি কি হবে, না দিওয়ানি রাইট দেওয়া হবে কাকে, ব্রিটিশদেরকে। ব্রিটিশদেরকে কি করা হবে, না দেওয়ানি রাইট পাবে। গ্রান্টেড বাই, এই যে দেওয়ানি রাইট কার কাছ থেকে, না গ্রান্টেড বাই শাহ আলম টু টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাহলে কি পাবে, না দিওয়ানি রাইট পাবে কার কাছ থেকে, শাহ আলম টু এর কাছ থেকে। না কোম্পানি গট রাইট টু কালেক্ট রেভিনিউ ইন বেঙ্গল, বিহার, উড়িষ্যা। তাহলে দেখো ফারুক শেয়ারের ফরমান লাভে আমরা কি পেয়েছিলাম, না ডিউটি ফ্রি তারা ট্রেড ব্যবসা বাণিজ্য করবে 1717 খ্রিস্টাব্দে। আবার 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশরা ধীরে ধীরে কি করছে, না পুরো ভারতবর্ষের আস্তে আস্তে ক্যাপচার করতে শুরু করছে, এবং কি না দিওয়ানি রাইট পেয়ে যাচ্ছে কার কাছ থেকে, শাহ আলম টুকে। শাহ আলম টুকে কিছু টাকা দিচ্ছে, তার বিনিময়ে কি করছে, না পুরো বাংলা, বিহার, উড়িষ্যা থেকে রেভিনিউ কি করবে, কালেক্ট করবে। এইভাবে পুরো ভারতবর্ষটাকে কি করলো, না ব্রিটিশরা পুরো ক্যাপচার করে দিল। বুঝতে পারছো, রেভিনিউ কালেক্ট করে কারা, সরকার করে। যেমন বর্তমানে ধরো ওয়েস্ট বেঙ্গল সরকার বলো বা ভারতবর্ষের আমরা জানি ইন্ডিয়ান গভর্নমেন্ট, তারা কি করে, না ধরো কেউ ব্যবসা করলো বা কিছু করলো, এই যে জিএসটি দিচ্ছি ইন্ডিয়ান সরকারকে দিচ্ছি, ভারতবর্ষের সরকারকে দিচ্ছি, তাহলে দেখো তারা কি রেভিনিউ কালেক্ট করছে, মানে কি তখন তারা হেড হয়ে গেছে, মানে তারাই যেন সরকার চালাচ্ছে। ঠিক আছে, ব্রিটিশ পাওয়ার তখন দেখো এতটা শক্তিশালী হয়ে গেছে, বাংলা, বিহার, উড়িষ্যা থেকে কি করছে, না রেভিনিউ কালেক্ট করছে। অবশ্যই এখানে কিন্তু শাহ আলম টুকে কিছু টাকা দিত। ঠিক আছে, সামান্য কিছু টাকার বিনিময়ে ম্যাক্সিমাম যে ক্ষমতা সেটা চলে গেল কার হাতে, না ব্রিটিশের হাতে। কিছু করার নেই, সব পরাজিত হয়েছে, কিছু উপায় তো নেই। রবার্ট ক্লাইভ ইন্ট্রোডিউস ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম, খুব ইম্পর্টেন্ট। এই রবার্ট ক্লাইভ কি করবে, না দ্বৈত শাসন ব্যবস্থা চালু করবে 1765 খ্রিস্টাব্দে। আমি বলেই দিলাম তোমাদের যে দ্বৈত শাসন ব্যবস্থাটা কি, না দ্বৈত শাসন ব্যবস্থা হচ্ছে না একজন নবাব থাকবে এবং একজন ডেপুটি নবাব থাকবে। দেখো ভালো করে বুঝো, এই যে বাংলা, ধরো বাংলাকে পরিচালনা করছিল আগে কে, না বাংলাকে পরিচালনা করছিল নবাব, বাংলার যে নবাব সে কিন্তু পরিচালনা করছিল। এখন যেটি করলো সেটি হচ্ছে দুটি ভাগে ভাগ করে দিল, একটা হচ্ছে কি, না নবাব হবে, ঠিক আছে নবাব, এবং আরেকজন ডেপুটি নবাব। ডেপুটি নবাব, এই যে ডেপুটি নবাব, একে অ্যাপয়েন্টমেন্ট কে দিবে, না একে অ্যাপয়েন্টমেন্ট দেবে ব্রিটিশ, এবং নবাবের কোনো ক্ষমতা থাকবে না যে ডেপুটি নবাবকে চেঞ্জ করে দিবে বা ওকে সরিয়ে দেবে, তার কিন্তু ওই ক্ষমতা কিন্তু থাকবে না। তাহলে এক কথায় এদের দুজনের মধ্যে লড়াই লাগিয়ে দিবে কে, না ব্রিটিশরা কিন্তু লড়াই লাগিয়ে দিচ্ছে যে তোমরা দুজনের মধ্যে লড়াই করো, মাঝখান থেকে আমি কি করব, ফায়দা লুটবো। ঠিক আছে, মানে এক কথায় বাংলার যে নবাব সেই সময় ছিল, সেই সময় কি হলো, না সিরাজউদ্দৌলা পর্যন্ত দেখবে শক্তিশালী নবাব ছিল, তারপরে কিন্তু যে বাংলার নবাব বা বাংলার যে কিং সেটা কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, না আর কিন্তু পাওয়ার বা ক্ষমতায় কিন্তু থাকছে না, ব্রিটিশের হাতে কিন্তু মেন ক্ষমতা বা পাওয়ার কিন্তু চলে গেল। বোঝা গেল, কারণ ওই যে ডুয়েল গভর্নমেন্ট সিস্টেমের মাধ্যমে একদম কিন্তু এই ক্ষমতা কিন্তু আরো একদম লাগু করে দিল, ছোট করে দিল। বোঝা গেল, চলো ইনসিডেন্ট গুলো মনে রাখো, পরপর মনে রাখো, আশা করছি ভালো লাগবে ক্লাসটা। আচ্ছা কি হচ্ছে দেখো, এরপরে আমরা দেখছি 1767 খ্রিস্টাব্দ থেকে 1769 খ্রিস্টাব্দ, না ফার্স্ট অ্যাংলো মাইসুর ওয়ার হবে, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হবে। কার সঙ্গে কার, না এই যুদ্ধটা হয়েছিল ব্রিটিশ ভার্সেস হায়দার আলী। হায়দার আলীটাকে, না টিপু সুলতানের বাবা। তো এই ব্রিটিশ ভার্সেস হায়দার আলীর মধ্যে কি হবে, না প্রথম মাইসুরের যুদ্ধ, ফার্স্ট অ্যাংলো মাইসুর ওয়ার। এবং এই যুদ্ধের অবসান হবে কোন ট্রিটির মাধ্যমে, না ট্রিটি অফ মাদ্রাস 1769 খ্রিস্টাব্দে
তোমার ট্রিটি অফ মাদ্রাসের মাধ্যমে এই প্রথম ইঙ্গো মাইসির যুদ্ধের কি হবে না অবসান ঘটবে। বোথ সাইডস রিস্টোর কনকার্ড টেরিটরিজ, তাহলে উভয় পক্ষ দখলকৃত অঞ্চল কি করবে একে অপরকে ফিরিয়ে দেবে। তাহলে এক কথায় প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল, ব্রিটিশ ভার্সেস হায়দার আলী। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ, এবারে সালটা তোমরা দেখে নেবে, টাইম লাইন 1767 থেকে 1769 খ্রিস্টাব্দ পর্যন্ত যুদ্ধটা চলেছিল। 69 কি হবে না ট্রিটি অফ মাদ্রাসের মাধ্যমে এই প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধের কি হবে না অবসান ঘটবে। চলো এরপরে আমরা দেখি 1770 খ্রিস্টাব্দ না গ্রেট ফেমাইন ইন বেঙ্গল, বাংলায় কি হবে না 76-এর মরণোত্তর হবে। এবং এই 76-এর মরণোত্তরের সময় প্রশ্ন আসে যে বাংলার গভর্নর কে ছিলেন, ওয়াজ দ্য গভর্নর অফ বেঙ্গল, ঠিক আছে। তাহলে বাংলার সেই সময় বেঙ্গলের গভর্নর কে থাকবে, জন কাটিয়ার, ঠিক আছে। ঠিক আছে, জন কাটিয়ার মনে রাখবে সেই সময় কিন্তু কি ছিল বাংলার গভর্নর ছিল। বলছে সেভিয়ার ফ্যামাইন ইন বেঙ্গল ডিউ টু ড্রট অ্যান্ড কোম্পানিজ পলিসি, এই যে বিভিন্ন কোম্পানির যে পলিসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিসি এবং তার সঙ্গে সঙ্গে খরা, তারপরেও সেখান থেকে রেভিনিউ কালেক্ট করছে সাধারণ মানুষের কাছ থেকে, তাহলে কি হবে না গ্রেট ফ্যামাইন তৈরি হবে, অবশ্যই তৈরি হবে। 76-এর মরণোত্তর তৈরি হলো। সেই 76-এর মরণোত্তরের সময় প্রায় বলা হয় যে 1 কোটি মানুষের মৃত্যু হবে, প্রায় 1 কোটি মানুষের, ঠিক আছে। তো যা হোক, ও যখন মৃত্যু হওয়ার পরে আমরা দেখব যে এই যে জন কাটিয়ার সে কিন্তু আর ক্ষমতায় থাকবে না, এবারে নতুন একজন বাংলার গভর্নর হিসাবে আসবে, তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস, আমরা পরবর্তীতে পড়বো। তো যা হোক, অ্যারাউন্ড 1/3 পপুলেশন ডায়েড, প্রায় 1/3 মানুষ কিন্তু সেই সময় মারা গিয়েছিল এই গ্রেট ফ্যামাইনের সময়, ঠিক আছে। গ্রেট ফ্যামাইনের সময়টা মনে রাখবে, এটা বাংলার সময়টা 1176 খ্রিস্টাব্দ, ঠিক আছে, 1176 বঙ্গাব্দে এবং 1770 খ্রিস্টাব্দ, ঠিক আছে। তো যাক, দুটোই কিন্তু তোমরা মনে রাখবে, সময়কালটা পরীক্ষায় কিন্তু আসে। এবারে দেখো 1772 খ্রিস্টাব্দে কি হবে, কে আসছে বলে দিলাম, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস এসে কি করবে, যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রথমে এসে কি করবে অবসান ঘটাবে। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটিয়েছিল, কে চালু করেছিল, দুটোই পরীক্ষায় কিন্তু আসে। তাহলে আমরা দেখলাম যে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটাচ্ছে কে না ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কিন্তু এর অবসান ঘটাচ্ছে। কোম্পানি টুক ডাইরেক্ট কন্ট্রোল অফ অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে কোম্পানি কি করছে না নিজের হাতে ডাইরেক্ট তার কন্ট্রোল, কিন্তু পুরো যে অ্যাডমিনিস্ট্রেশন তার কন্ট্রোল কোম্পানি নিজের হাতে নিয়ে নিচ্ছে। বললাম তোমাকে যে আগে কি করেছিল, নবাব এবং ডেপুটি নবাব দুজনের মধ্যে লড়াই লাগিয়ে একে অপরের অ্যাডমিনিস্ট্রেশন বা কিছু ভাগ করে দিয়েছিল। তো কোম্পানি দেখলো কি এতে প্রফিট বেশি হচ্ছে না, তাহলে মাঝে যে ডেপুটি নবাব তাকে আউটই করে দিই, ঠিক আছে, দিয়ে কি হবে আউট করে দিয়ে টোটাল কন্ট্রোলটা কিন্তু নিজের হাতে নিয়ে নিল কে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু নিজের হাতে টোটাল ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনটাকে কি করলো কন্ট্রোল করে দিল। এরপরে আচ্ছা, আজকে এখান পর্যন্ত এতটাই ছিল। এরপরে আমি নেক্সট আরেকটা ভিডিও আনছি, খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি। এইভাবে কিন্তু তোমাদের চলবে টাইম লাইন অনুযায়ী হিস্ট্রি আমরা শিখবো আস্তে আস্তে, যেগুলো আমাদের WBCS বা যে কোনো কম্পিটিটিভ ফিল্ডে আছে, তুমি পুলিশের পরীক্ষা দাও বা যে কোনো পরীক্ষা দাও যেখানে হিস্ট্রি আছে সেখানে কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের ব্যাচ চলছে একটা, যারা মনে হচ্ছে যে সমস্ত সাবজেক্ট যেভাবে আমি পড়াচ্ছি সেভাবেই তোমরা শিখতে চাইছো, আমি অ্যাকচুয়ালি চ্যাপ্টার ওয়াইজ সেখানে পড়াই, ঠিক আছে। যদি মনে হয় চ্যাপ্টার ওয়াইজ কেউ পড়তে চাইছো বা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সিলেবাস ধরে পড়তে চাইছো, তাদের বলবো অ্যাডমিশন নিতে পারো। 7872141322 এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ওখানে কিন্তু ধীরে ধীরে পড়ানো হচ্ছে, সমস্ত সাবজেক্ট পড়ানো হচ্ছে, যারা WBCS দেবে বিশেষ করে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, ঠিক আছে। তো আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।